নমস্কার, দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি। আজ 7ই জানুয়ারি মঙ্গলবার। শুরুতেই দেখে নেওয়া যাক হেডলাইন্স। অযথা আতঙ্কিত হবেন না, প্রশাসন তৈরি। এইচএমপিভি নিয়ে গুজবে কান না দেওয়ার বার্তা মমতার। বিনা সুদে মহিলাদের 40,000 ঋণ, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তর ছবি দিয়ে প্রতারণার জাল। বিলাসবহুল হোটেলে বৈঠক, জেলা টাকা চাইলেই কাঁচকলা, নাড্ডাকে নালিশ রাজ্য বিজেপির কর্মীর। নেতাজির ব্যর্থতা নিয়ে কুণালের স্পর্ধা, সুকান্তর পোস্টে জবাব দিল নেটপাড়া। অনুমতি পেলে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের হুঙ্কার বাংলাদেশের তদন্তকারী কমিশনের। সন্দেশখালীতে হরিসভার জমি দখলের অভিযোগে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ টিএমসিরই। সমস্ত অভিযোগ কাল্পনিক, মিথ্যা, আমি প্রমাণ করব, চার্জ গঠনের সময় বিচারককে পার্থের দাবি। সিপিএম আইএসএফ কর্মীদের অ্যাকাউন্টে ঢুকল বাংলার বাড়ির টাকা, মিষ্টি খাওয়ালো তৃণমূল। আসছে বিস্তারিত খবরে। কোভিডের পর এইচএমপিভি, ফের ভাইরাসের আতঙ্কে কাটা সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে গুজবে কান না দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আতঙ্কের কিছু নয়, এমনটাই বললেন গঙ্গাসাগরে দাঁড়িয়ে। সোমবার মুখ্যমন্ত্রী বলেন, এইচএমপিভি নিয়ে আতঙ্ক ছড়ানোর কিছু নেই। বৈঠক করে মুখ্য সচিব গাইডলাইন ঠিক করেছেন। অন্য কোনো গাইডলাইন এলে রাজ্য সরকার তা মানবে। করোনাকালের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য প্রশাসন সবসময় মানুষের সেবায় তৈরি। বলে রাখা ভালো, ইতিমধ্যে ভারতে এই মাসে মোট 3 জন আক্রান্ত হয়েছে। নভেম্বরে একটি শিশু আক্রান্ত হয়েছিল, যদিও বর্তমানে সে সুস্থ। উল্লেখ্য, এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ নতুন নয়। এই ভাইরাস প্রথমবার শনাক্ত হয়েছিল প্রায় 2 দশক আগে 2001 সালে। নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা 2001 সালে শিশুদের শ্বাসযন্ত্রে প্রথম এই ভাইরাসের হদিশ পান বলেই জানা গিয়েছে। এরপর 24 বছর কেটে গেলেও এই ভাইরাসের কোনো টিকা তৈরি হয়নি। তবে সেরোলজিক্যাল গবেষণায় দেখা গিয়েছে যে মেটা নিউমো ভাইরাস কমপক্ষে 60 বছর ধরে পৃথিবীর বুকে বিদ্যমান রয়েছে। সাধারণ শ্বাসযন্ত্রের প্যাথোজেন হিসেবে সারা বিশ্বে ছড়িয়েছে। মূলত শীতকালে এর সংক্রমণ লক্ষ্য করা যায়। মেটা নিউমো ভাইরাসের উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, সর্দি এবং কাশি। খুব কম সংখ্যক রোগী নিউমোনিয়াতেও আক্রান্ত হতে পারেন। এই ভাইরাসের প্রভাবে এখনো পর্যন্ত মৃত্যুর হারও নগণ্য। তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। মাস্ক ব্যবহার করা, দূরত্ব বজায় রাখা, বারবার হাত ধোয়ার মতো সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নাম ও ছবি দিয়ে সাইবার প্রতারণা, মহিলাদের বিনা সুদে 40,000 টাকা ঋণ দেওয়ার নাম করে জালিয়াতির ফাঁদ। বিষয়টি প্রকাশ্যে আসতেই নিজেই পুলিশের দ্বারস্থ বালুরঘাটের সাংসদ। তার কথায়, শুধু আমি নই, অন্যান্য মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি দিয়েও এ ধরনের জালিয়াতি করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে লেখা রয়েছে, প্রিয় বোনেরা, সুদ ছাড়াই 40,000 টাকা পাবেন, প্রতি মাসে মাত্র 559 টাকা। এই পোস্টের সঙ্গেই দেওয়া রয়েছে সুকান্ত মজুমদারের ছবি। ভাইরাল হওয়া এই পোস্ট আদপে একটি অ্যাপে ঢোকার গেটওয়ে। পোস্টারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রথম দেখাতেই মনে হবে কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পের বিজ্ঞাপন। কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সেই প্রকল্পের প্রচার করছেন। পোস্টটির মধ্যে ক্লিক বাটনও আছে, তাতে ক্লিক করলেই একটি অ্যাপ ইনস্টল করার অপশন দিচ্ছে। তারপর ঋণ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তবে সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অ্যাপ নিজের মোবাইলে ইনস্টল করা উচিত নয়। বিষয়টি জানাজানি হতেই দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তালকে চিঠি দেন সাংসদ সুকান্ত মজুমদার। অবিলম্বে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানান, অবৈধভাবে আমার ছবি ব্যবহার করে একটি অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়া হবে বলে প্রচার চলছে। পরে দেখলাম, শুধু আমার ছবি নয়, আরও অনেক মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে এসব করা হচ্ছে। লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন সুকান্ত। দলীয় কর্মসূচির জন্য জেলা নেতৃত্ব টাকা চাইলেই রাজ্য বিজেপি সাফ জানাচ্ছে কোষাগার ফাঁকা, অথচ রাজ্য বিজেপির সভা হচ্ছে তারাখচিত হোটেলে। কেন এমন বৈষম্য? প্রশ্ন তুললেন দলেরই এক বিক্ষুব্ধ কর্মী। বিষয়টি নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে ইমেলও করেছেন তিনি। শামসুর রহমান নামে এই বিজেপি কর্মী রাজ্য
কমিটির প্রাক্তন সদস্য এবং সংখ্যালঘু মোর্চার সহসভাপতি। তার দাবি, জেলা থেকে টাকা চাইলে বলা হয় টাকা নেই, আর রাজ্য সংগঠনের বিশেষ সভা কেন হোটেলে হবে? দেখা যায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে এলে কিংবা রাজ্য নেতৃত্বের কোনো বৈঠক বা সম্মেলন থাকলে তার আয়োজন হয় 5 তারা বা 7 তারা হোটেলে। এই ট্রেন্ডকে ভালোভাবে নেয় না সাধারণ বিজেপি কর্মীরা। এ প্রসঙ্গে শামসুর বলেন, আসলে এই বিলাসিতাকে ভালোভাবে নেয় না জেলার কর্মীরা। কত বিজেপি কর্মী ঘর ছাড়া, তাদের পরিবার কিভাবে চলছে নেতারা জানেনই না, অথচ বৈঠক হলেই তা কেন 5 তারা হোটেলে হয়? গত শনিবার বিজেপির এক সভা হয় সল্টলেকের এক তারাখচিত হোটেলে। তারপরেই এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রসঙ্গে শামসুর রহমানের দাবি, অসহায় কর্মী এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো উচিত, অথচ তা না করে টাকা আত্মসাৎ করা হচ্ছে বলেই অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে সরাসরি সর্বভারতীয় সভাপতিকে ইমেল করেছেন দলেরই বিক্ষুব্ধ কর্মী, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রিয় দর্শক, একটি বিশেষ ঘোষণা। কিছুদিন ধরে ইউটিউবে কিছু চ্যানেল মিথ্যে খবর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সতর্ক থাকুন এবং প্রতিদিনের সঠিক খবরগুলো নিয়মিত পেতে আমাদের শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এই মাস জানুয়ারি, এই মাসেই জন্মেছিলেন নেতাজি, আর সেই মাসেই নেতাজি ইস্যুতে সরগরম বাংলার রাজনীতি। একদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর অপরদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ। আসলে কুণাল ঘোষ সম্প্রতি একটি মন্তব্য করেছিলেন, আর তারপর থেকেই এ নিয়ে তীব্র শোরগোল রাজনৈতিক মহলে। অনেকের মতে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি থাকবেই, কিন্তু বাংলার কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সফলতা বা ব্যর্থতা তা নির্ধারণ করার জন্য কেন নেতাজির মতো মহান নেতার প্রসঙ্গ আনা হচ্ছে? সুকান্ত মজুমদারের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে কুণাল ঘোষ সংবাদ মাধ্যমের সামনে বলছেন, রাজনীতিতে যদি দেখি, সত্যি কথা বলতে কি খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী। তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। বাংলার মাটিতে আলাদা দল গড়ে কেউ কোনো নেতা বা নেত্রী যদি সফল হয়ে থাকেন, তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকের মতে কার্যত আলাদা দল গড়ে সংসদীয় রাজনীতিতে কে সফল আর কে ব্যর্থ সেটা বোঝানোর জন্য কুণাল নেতাজির প্রসঙ্গ এনেছিলেন। কিন্তু অনেকের প্রশ্ন, কুণালের এই যুক্তি কতটা যুক্তিযুক্ত, কতটা শোভনীয়? তিনি কি তবে অন্তত একটি ইস্যুতে হলেও মমতার সঙ্গে নেতাজির তুলনা করছেন? এবার এই প্রসঙ্গে কুণাল ঘোষকে তীব্র আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, কি ভীষণ স্পর্ধা, ঔদ্ধত্য এবং রাজনৈতিক অশিক্ষা! ঠিক কোন স্তরে গিয়ে পৌঁছালে কোনো ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যর্থতার সম্পর্কে বিশ্লেষণ করার দুঃসাহস দেখাতে পারেন? রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রীর পদলেহন করতে গিয়ে প্রলাপের সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাই স্বাধীনতা সংগ্রামের অন্যতম মূল সেনানী, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা প্রণম্য নেতাজি সম্পর্কে এই ধরনের চরম আপত্তিকর মন্তব্য করলেও ন্যূনতম লজ্জাবোধ হচ্ছে না তার। তিনি যেমন নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করেছেন, ঠিক তেমনভাবেই তার দলের অনুগামীরা, যারা এই লজ্জাজনক মন্তব্যকে স্বীকৃতি দিচ্ছেন, তারাও একইভাবে রাষ্ট্রের জন্য কলঙ্ক স্বরূপ। ভোট ব্যাংকের রাজনীতির অন্যায় স্বার্থ চরিতার্থ করতে অবাধে পশ্চিমবঙ্গে মৌলবাদী ইসলামীদের অবৈধ অনুপ্রবেশ ঘটিয়ে নিশ্চুপ ভূমিকা পালন করে রাজ্যের শাসক দল তৃণমূল। কিন্তু এবার রাষ্ট্রের গর্ব নেতাজিকেও অসম্মান করল তৃণমূল। ধিক্কার, লিখেছেন সুকান্ত মজুমদার। সুকান্তর পোস্টে জবাব দিয়েছেন অনেকে। এক নেটিজেন লিখেছেন, দেখবেন একদিন পার্টি থেকে জুতো খেয়ে বেরোতে হবে। নেতাজিকে কোথায় নিয়ে গেল? অপর একজন লিখেছেন, নেতাজিকে নিয়ে বিজেপির আধিক্যতা মানায় না। এই ভিডিওটাতে নেতাজিকে অসম্মান করা হয়নি। আপনাদের পূর্বসূরীরা অর্থাৎ সাভারকার নেতাজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। শেখ হাসিনাকে বাংলাদেশে পেতে মরিয়া চেষ্টায় ইউনূস সরকার। এরই মাঝে সোমবার ঢাকায় রাওয়া ক্লাবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন শেখ হাসিনাকে ঘিরে তদন্ত নিয়ে মুখ খোলে। কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান এদিন সাফ বার্তায় বলেছেন, ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায়, তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়ে তাকে জেরা করতেও রাজি কমিশন। এদিনের সভায় ফজলুর রহমান বলেন, বিডিআর হত্যাকাণ্ড কোনো ধরনের বিদ্রোহ ছিল না, এটা ষড়যন্ত্র ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে। এর মাধ্যমে বিডিআর, সেনা
সেনাবাহিনী দেশকে দুর্বল করে দেওয়া হয়েছে তার স্পষ্ট বার্তা। তদন্তের বাইরে কোনো দল বা গোষ্ঠীকে রাখা হবে না, এমনকি শেখ হাসিনাকেও আনা হবে জিজ্ঞাসাবাদের আয়তায়। তিনি বলছেন, আগামী 2 মাসের মধ্যে দেশের ভিতরের কাজগুলি শেষ করে তারপর দেশের বাইরের কাজগুলি শুরু হবে। ফজলুর রহমানের বার্তা, কমিশন তদন্ত করে এমন এক দৃষ্টান্ত রেখে যেতে চায় যাতে 25শে ফেব্রুয়ারির ঘটনা আর না ঘটে। উল্লেখ্য, গত 5ই আগস্ট ছাত্র জন অভ্যুত্থানের জেরে মসনদচ্যুতি হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এরপর তিনি চলে আসেন ভারতে। এদিকে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চায় ঢাকা। এই পরিস্থিতিতে বাংলাদেশের তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আলাম ফজলুর রহমান বলেন, ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়েই শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে। শেখ হাসিনাকে তদন্তের ময়দানে আনতে বাংলাদেশ এতটাই মরিয়া যে ফজলুর রহমান বলেন, কোনো সিকিউরিটি আর যানবাহন না দিলেও কাজ চালিয়ে যাওয়া হবে। এদিকে ক্রমেই শেখ হাসিনাকে নিয়ে কোমর কষছে বাংলাদেশ। সোমবার বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক তার মহাপরিচালক আক্তার হোসেন বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। কমিশনের ঢাকার কার্যালয়ে এক সভায় তিনি একথা বলেন। তবে শেখ হাসিনা ও তার পরিবার যদি সেখানে হাজিরা না দেন তাহলে সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সফরের পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সন্দেশখালীতে বিক্ষোভ। হরিসভার জমি দখল করে বিক্রির অভিযোগে সন্দেশখালী তৃণমূলী গুন্ডা শেখ শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তৃণমূলেরই নেতাকর্মীরা। সোমবার সন্দেশখালী 2 নম্বর ব্লকের কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের জে.কে মিলন বাজার সংলগ্ন নদীর চর অবৈধভাবে দখলের অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি, আগের পঞ্চায়েত প্রধানের সময় কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতে নদীর চরে 100 দিনের কাজের অধীনে পরিকাঠামো তৈরির কাজ হয়। তারপর সেই চর হরিসভাকে দান করেন পঞ্চায়েত প্রধান। সেখানে গত কয়েক বছর ধরে হরিসেবা চলে আসছে। সম্প্রতি শিবু হাজরার অনুগামী সমীর সর্দার চর ঘিরে তা বিক্রির চেষ্টা করছেন। তাদের দাবি, শিবু হাজরার লোককে এলাকায় ঢুকতে দেবেন না তারা। অবিলম্বে দখল করা চর দখল মুক্ত করার দাবিতে সোমবার সেখানে বিক্ষোভ দেখান তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরা। স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, শিবু হাজরারা এখানে একচ্ছত্র আধিপত্য চালাত, সাধারণ মানুষের কোনো কথাই শুনত না। কিছুদিন সেটা বন্ধ ছিল, কিন্তু সম্প্রতি আবার সেই জিনিস শুরু হয়েছে। শিবুর মতো বর্বর অসভ্য লোকের কোনো সাগরেদকে আমরা এখানে ঢুকতে দেব না। এক বিক্ষোভকারী বলেন, এই জমি হরিসভারই থাকবে। অবিলম্বে সমীর সর্দারের তোলা পাঁচিল ভাঙতে হবে, নইলে আরো বড় বিক্ষোভ হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের বিক্ষোভ তোলেন আধিকারিকরা। তবে নিজেদের অবস্থানে অনড় গ্রামবাসীরা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় মাস্টার মাইন্ড, এই দাবি করেছে ইডি সিবিআই দুপক্ষই। আজ সোমবার তথ্য প্রমাণ তুলে ধরে ইডির মামলায় চার্জ গঠন হল। আজ ব্যাংশাল কোর্টে চার্জ গঠন করা হয় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। হাসপাতাল থেকে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে ভার্চুয়াল মাধ্যমে বিশেষ আদালতে হাজির করা হয়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত তিনি। অসুস্থতার রিপোর্ট জমা দিয়েছে তারা। অসুস্থতার কারণে বৃহস্পতিবার 2রা জানুয়ারি আদালতে হাজির করা যায়নি সুজয় কৃষ্ণ ভদ্রকে, তাই বিলম্বিত হয়েছিল চার্জ গঠনের প্রক্রিয়া। আজ ভার্চুয়াল মাধ্যমে বিচার ভবনে হাজির করা হয় তাকে। বিচারক সুজয় কৃষ্ণকে তার শারীরিক অবস্থার খবর জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেন, ভালো আছি, আমি নির্দোষ, আমার বিরুদ্ধে কি অভিযোগ করা হয়েছে। আবার আজ আদালতে দাঁড়িয়ে ইডির বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহার প্রশ্নের জবাবে পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, আমি নির্দোষ, আপনার কাছেই প্রমাণ করব। আজ চার্জ গঠন হয় অয়নশীল মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও। আজ পার্থ চট্টোপাধ্যায় হাজির ছিলেন ইডির বিশেষ আদালতে। বিচারক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তাকে শোনান। তখনই পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনতে চান বিচারক। পার্থ বিচারককে বলেন, এই সমস্ত অভিযোগ কাল্পনিক, সবই মিথ্যা, আর সে সব আমি আপনার সামনেই প্রমাণও করব। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের হাতে
হাতে যদি প্রমাণ থাকে তাহলে তিনি দিচ্ছেন না কেন? এমন কি প্রমাণ করতে চাইছেন তিনি? এতদিন সেসব কথা বলেননি কেন? আদালতের অন্দরেই এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ কালীঘাটের কাকুর সম্পর্কে ইডির আইনজীবী বিচারককে জানান, কালীঘাটের কাকু এখন হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন। তার জন্য মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। কালীঘাটের কাকুর বুকে পেসমেকার বসানো আছে। তবে শুনানি শেষে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, চার্জ গঠন করে ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করছে ইডি। প্রমাণ ছাড়াই এই চার্জ গঠন হয়েছে, এটা শুনে ক্ষুব্ধ হন বিচারক। বিচারকের কথায়, এটা তো সরাসরি আদালত অবমাননার সমতুল অভিযোগ। এটা শুনেই পার্থ চট্টোপাধ্যায়ের সাফাই, আপনার উপর আমার আস্থা আছে। তখন বিচারকের কড়া প্রশ্ন, আপনি কি করে ভাবলেন প্রমাণ ছাড়া আপনার বিরুদ্ধে চার্জ গঠন হলো? দুদিন আগের কথা, বর্ধমানের আউশ গ্রামে 20টি বিজেপির পরিবার বাংলার বাড়ির টাকা পেয়েছে। তারা নিজেরাই তদবির করেছিলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই খবর মিলল, সিপিএম এবং আইএসএফ কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প যে দলমত নির্বিশেষে পাচ্ছে সেটা আবার প্রমাণ হয়ে গেল। আর এই খবর প্রকাশ্যে আসতেই পঞ্চায়েতের পক্ষ থেকে ওইসব কর্মীদের দেওয়া হলো ফুল ও মিষ্টি। কেন এমন করা হলো? বারাসাত 2 নম্বর ব্লকের দাঁতপুর গ্রামের পগদাহ এলাকায় এই সিপিএম আইএসএফ কর্মীদের বসবাস। আজ সোমবার ওই গ্রামের 100 জনের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা ঢুকেছে। সিপিএম আইএসএফ কর্মী সমর্থকরাই এখানে উপভোক্তা। এই ঘটনা নিয়ে পঞ্চায়েত সদস্যরা বলছেন, বিরোধী দলের কর্মী সমর্থকরা বহুদিন ধরে অভিযোগ করছেন রাজনৈতিক রং দেখে নাকি বাংলার টাকা দেওয়া হয়, কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা বিরোধী দলের কর্মী সমর্থকদের ব্যাংকে জমা পড়তেই সেই অভিযোগ আর টেকল না। তবে ওই কর্মী সমর্থকরা অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়ে খুশি। কেমন অভিযোগ তোলা হয়েছিল? বিজেপি নানান অভিযোগ তুললেও তাদের কর্মীরাও বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছে আউশ গ্রামে, যা নিয়ে একটি শব্দও খরচ করছে না। অথচ আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। কেন্দ্রে বিজেপিরই সরকার, তারা রাজ্য সরকারের থেকে প্রকল্পের টাকাও নিচ্ছেন, আবার সমালোচনাও করছেন। এই টাকা ঢোকার আগে সিপিএম আইএসএফ কর্মীরা দাবি করেছিলেন ত্রিপলের ছাউনি দেওয়া বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পে তারা টাকা পাননি। বিরোধী রাজনৈতিক দলের প্রতি বৈষম্য করা হয়েছে বলেই তারা অভিযোগ তোলেন। এবার তারাই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেলেন। আর কি জানা যাচ্ছে? বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, তাকে যারা ভোট দিয়েছেন তিনি তাদেরও মুখ্যমন্ত্রী, আবার যারা ভোট দেননি তিনি তাদেরও মুখ্যমন্ত্রী। এই নিয়ে কোনো বৈষম্য তিনি করেন না। রাজ্য সরকারের সব সামাজিক প্রকল্প সবাই পাচ্ছেন। আর এই ঘটনা নিয়ে দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণের ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন করেন না। যেসব অভিযোগ তোলা হয়েছিল সেগুলি ভিত্তিহীন। তাই বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কেউ কাটমানি চাইলে সঙ্গে সঙ্গে বিষয়টি পঞ্চায়েতে জানান। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। এতক্ষণ দেখছিলেন শিলিগুড়ি নিউজ টিভি। খবর আজকের মতো এ পর্যন্তই।